কুয়াশার ভিতরে যে মেয়েটাকে আমি সাহায্য করেছিলাম সে যে আসলে মেয়ে না, এটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে ওই মেয়েটাকে আমি কখনোই সাহায্য করতাম না। তাকে সাহায্য করা তো দূরের কথা, তার পাশ দিয়েই আমি যাইতাম না। তো বন্ধুরা, ঘটনাটা ঘটে আনুমানিক 2 মাস আগে। আমি একজন ট্রাক ড্রাইভার। আমার বয়স 28 বছর। আমি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ট্রাক চালাই। সংযুক্ত কারণে আমি আমার পরিচয় বলছি না। আমার এই পেশা আমার বাবার কাছ থেকে পাওয়া। বাবাও ট্রাক চালাইতেন আগে, এখন তিনি বৃদ্ধ, কাজেই তিনি আর ট্রাক চালাইতে পারেন না। সেই সূত্রে বর্তমানে আমি নিজেই ট্রাক চালাই। আমি সাধারণত রাত্রেবেলা গাড়ি চালাতে পছন্দ করি, কেননা দিনের বেলা রাস্তায় প্রচুর জ্যাম। এত জ্যাম গাড়ি চালানো যায় না, তাই আমি রাত্রেবেলা গাড়ি চালাই। যানজট লেগেই থাকে দিনে, কিন্তু রাত্রিবেলা রাস্তা একদম খালি, আরামসে গাড়ি টানা যায়। আমি দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারি রাত্রেবেলা, কাজেই রাত্রেবেলা গাড়ি চালাতেই আমি বেশি পছন্দ করি। তো যথারীতি একদিন রাত্রে আমি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আনুমানিক রাত 8টার দিকে আমি ঢাকা ছেড়ে বের হলাম। আমার সাথে একজন হেল্পার ছিল, তার নাম করিম। করিম আমার সাথে অনেকদিন ধরে কাজ করে। সে খুবই বিশ্বস্ত একজন মানুষ। আমরা দুজন মিলে ট্রাক চালাই। একজন যখন ক্লান্ত হয়ে যায় তখন আর একজন গাড়ি চালায়। এভাবে আমরা রাস্তায় নিরাপদে থাকি। সেদিন আমার ট্রাকে কিছু গার্মেন্টসের মাল ছিল, চট্টগ্রাম পৌঁছে দিতে হবে সকালবেলার মধ্যে, তাই আমি একটু তাড়াহুড়ো করে চালাচ্ছিলাম। ঢাকা থেকে বের হওয়ার পর প্রথম দিকে রাস্তা একটু ভালো ছিল, কিন্তু যতই আমি কুমিল্লার দিকে এগোচ্ছিলাম ততই আবহাওয়া খারাপ হতে শুরু করলো। প্রথমে হালকা কুয়াশা দেখা দিল, তারপর সেই কুয়াশা আস্তে আস্তে ঘন হতে শুরু করলো। আমি করিমকে বললাম, করিম দেখছিস তো কুয়াশা কত ঘন হয়ে গেছে, আজকে মনে হয় একটু সাবধানে চালাইতে হবে রে। করিম বলল, হ্যাঁ ভাই, একদম ঠিক কইছেন, এই কুয়াশায় তো কিছুই দেখা যাইতেছে না, আস্তে চালান। তো আমি গাড়ির স্পিড কমিয়ে দিলাম। কুমিল্লা পার হয়ে যখন আমি ফেনীর দিকে যাচ্ছিলাম তখন রাত আনুমানিক 11টা বাজে। কুয়াশা আরো বেশি ঘন হতে শুরু করলো। মনে হচ্ছিল যেন সাদা তুলোর ভিতর দিয়ে আমি গাড়ি চালাচ্ছি। করিম তখন একটু ঝিমাচ্ছিল পাশের সিটে। হঠাৎ করে আমি দেখলাম রাস্তার মাঝখানে একটা সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে ব্রেক কষলাম। ট্রাক একটু জোরে শব্দ করে থেমে গেল। করিম ঝাঁকুনি খেয়ে জেগে উঠল, বলল, কি হয়েছে ভাই, কেন ব্রেক কষলেন? আমি বললাম, সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস না? করিম সামনে তাকালো, কিন্তু সে কিছু দেখতে পেল না। বলল, কই ভাই, আমি তো কাউরে দেখতে পাইতেছি না। আমি আবার ভালো করে তাকালাম। কুয়াশার ভিতর দিয়ে আমি দেখতে পেলাম একটা মেয়ে আমাদের ট্রাকের সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো। সে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি করিমকে বললাম, ওই যে দেখ সামনে সাদা শাড়ি পরা মেয়েটা। করিম ভালো করে তাকালো, তারপর বলল, হ্যাঁ ভাই, এবার দেখতে পাইছি, কিন্তু এই রাত্রে এই নির্জন রাস্তায় একটা মেয়ে কি করতেছে এখানে? আমি বললাম, আমিও তো এটাই ভাবতেছি রে, চল নেমে দেখি কি হয়েছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। করিম বলল, সাবধান ভাই, এই রাত্রে এই জায়গায় একটা মেয়ে একা দাঁড়িয়ে থাকবে কেন? কিছু তো একটা গন্ডগোল আছে ভাই, নাইমেন না, আমার ভয় পাচ্ছে। আমি বললাম, কিন্তু যদি সত্যি কোনো সমস্যায় পড়ে থাকে আমাদের তো তাকে সাহায্য করা উচিত, তাই না? এই বলে আমি ট্রাক থেকে নামলাম। করিমও আমার পিছু পিছু নামলো, কিন্তু সে অনেকটা ভয় পাচ্ছিল। আমরা দুজন আস্তে আস্তে সেই মেয়েটার কাছে গেলাম। কাছে যেতেই আমি দেখলাম মেয়েটা আসলেই খুবই সুন্দর। তার বয়স হবে আনুমানিক 22 কিংবা 23 বছর। ফর্সা গায়ের রং, লম্বা কালো চুল, বড় বড় চোখ, কিন্তু তার চোখের দিকে তাকালে মনে হয় সে খুবই ভয় পেয়ে আছে। মনে হচ্ছে সে কোথাও পড়ে গেছে বা কিছু একটা হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এখানে কিছু করছেন? এই রাত্রে এই নির্জন রাস্তায় একা? আপনার কি কোনো সমস্যা হয়েছে? মেয়েটা আমার দিকে তাকালো, তার চোখে পানি। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে সাহায্য করুন, আমি বিপদে পড়েছি। আমি বললাম, কি সমস্যা বলুন, আমি আপনাকে সাহায্য করব। মেয়েটা বলল, আমি একটা বাসে করে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলাম, কিন্তু পথে আমার খুব অসুস্থ লাগতেছিল। আমি তখন বাসের ড্রাইভারকে বললাম একটু থামাতে। তারপর আমি নেমে রাস্তার পাশে বমি করতেছিলাম। কিছুক্ষণ পর আমি যখন ফিরে তাকালাম তখন দেখলাম বাসটা আমাকে রেখেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি বারবার বাসের ড্রাইভার এবং হেল্পারকে
থামাতে বললাম, কিন্তু তারা কিছুতেই আমার কথা শুনলো না। আমার সব জিনিসপত্র বাসেই ছিল, মোবাইল, টাকা, ব্যাগ সবই ছিল। এখন আমি এখানে একা আটকে আছি। প্লিজ আমাকে একটু সাহায্য করুন। তার কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগলো। আমি বললাম, চিন্তা করবেন না, আমরা আপনাকে সাহায্য করব। আপনি কোথায় যেতে চান? মেয়েটা বলল, আমার চট্টগ্রাম যেতে হবে, আমার বাবা মা সেখানেই থাকেন। প্লিজ আপনারা যদি আমাকে একটু এগিয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। করিম আমাকে বলল, ভাই একটু সাইটে আসেন। আমি বললাম, বল, এখানেই বল। সে আমাকে বলল, না ভাই, কথা আছে, একটু সাইটে আসেন। আমি একটু সাইটে গেলাম করিমকে নিয়ে। সে আমাকে বলল, ভাই আমার কেন জানি ঠিক লাগতেছে না, এই মেয়েটা সত্যি বলতেছে কিনা আমি বুঝতে পারতেছি না। এই রাত্রে একটা অচেনা মেয়েকে গাড়িতে তোলা ঠিক হবে কিনা ভাবেন তো একবার। আমি বললাম, করিম দেখছিস না মেয়েটা কি অবস্থায় আছে? এই কুয়াশায় এখানে একা রেখে যাব আমি? আর তুই এত ভয় পাচ্ছিস কেন? চট্টগ্রাম তো আমরাও যাচ্ছি, ওকে একটু উপকার করি না। করিম রাজি হলো না, কিন্তু আমার মনে খুবই মায়া হচ্ছিল। আমি মেয়েটাকে বললাম, ঠিক আছে, আপনি আমাদের সাথে আসুন, আমরাও চট্টগ্রামে যাচ্ছি, আমরা আপনাকে নিয়ে যাব। মেয়েটার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, সত্যি আপনি আমাকে নিয়ে যাবেন? আমরা তিনজন তখন ট্রাকে উঠলাম। মেয়েটা মাঝখানে বসলো, আমি এক পাশে, করিম অন্য পাশে। আমি গাড়ি স্টার্ট দিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম। মেয়েটা বলল, আমার নাম নাদিয়া, আপনাদের নাম কি? আমি বললাম, আমার নাম রাকিব। নাদিয়া বলল, আপনারা আসলে খুব ভালো মানুষ। আমরা কথা বলতে বলতে এগিয়ে চলছিলাম, কিন্তু কুয়াশা কিছুতেই কমছিল না, বরং আরো বেশি ঘন হচ্ছিল। আমি খুবই সাবধানে চালাচ্ছিলাম। হঠাৎ করে নাদিয়া বলল, আপনারা কি একটু থামতে পারবেন? আমার আবার বমি বমি লাগছে। আমি সঙ্গে সঙ্গে গাড়ি রাস্তার পাশে থামালাম। নাদিয়া নামলো। সে রাস্তার পাশে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ফিরে এলো। করিম আমাকে ফিসফিস করে বলল, ভাই আমার মনে হয় কিছু একটা গোলমাল আছে। ভাই চলেন, এই মেয়েটাকে এখানে রেখেই আমরা আমাদের গন্তব্যে চলে যাই, না হলে বড় বিপদ হতে পারে। বন্ধুরা, আমারও একটু সন্দেহ হতে শুরু করলো, কিন্তু মেয়েটাকে দেখে তো মনে হচ্ছিল না সে কোনো খারাপ কাজ করবে। নাদিয়া আবার গাড়িতে উঠলো। এবার নাদিয়া আমার সাথে গল্প করতে শুরু করলো। বলল, আপনি কতদিন ধরে ট্রাক চালান? আমি বললাম, প্রায় 5 বছর হলো ট্রাক চালাচ্ছি। সে বলল, আপনার পরিবারে কে কে আছে? আমি বললাম, আমার বাবা মা আছেন, আমি অবিবাহিত। সে বলল, ওহ, আপনি এখনো অবিবাহিত? কেন, এখনো বিয়ে করেননি কেন? আমি একটু অবাক হলাম, এই মেয়েটা আমাকে এত ব্যক্তিগত প্রশ্ন কেন করছে। আমি বললাম, এখনো সময় হয়নি, আমি একটু সবকিছু গুছিয়ে নিতে চাচ্ছি। আপনার পরিবার কে কে আছে? আমি নাদিয়াকে বললাম। তখন নাদিয়া আমাকে বলল, আমার বাবা মা চট্টগ্রামে থাকে, আমি ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করি। বন্ধুরা, আমরা এভাবে কথা বলতে বলতে চলতেছিলাম, কিন্তু করিম পুরো সময় চুপচাপ বসেছিল। সে নাদিয়ার দিকে একদম তাকাচ্ছিল না। আমি বুঝতে পারলাম করিমের মন থেকে এখনো সন্দেহ যায়নি। একটু সময় পর নাদিয়া বলল, আমার একটু ঘুম পাচ্ছে, আমি কি একটু ঘুমাতে পারি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই, আপনি আরাম করুন, ঘুমিয়ে যান। নাদিয়া তখন আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু কিছু বললাম না। ভাবলাম মেয়েটা বেশ ক্লান্ত, একটু ঘুমাক। কিন্তু কিছুক্ষণ পর আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। নাদিয়ার শরীর থেকে একটা অদ্ভুত ঠান্ডা ভাব আসছে, যেন আইসক্রিমের মতো ঠান্ডা, আর একটা অদ্ভুত গন্ধ, যেন পুরনো মাটির গন্ধ। আমি করিমের দিকে তাকালাম, করিমও আমার দিকে তাকালো। তার চোখে দেখলাম ভয়। হঠাৎ করে নাদিয়া জেগে উঠলো, কিন্তু এবার তার চেহারা পাল্টে গেছে। তার চোখ দুটো একদম লাল হয়ে গেছে, মুখে একটা লাল ভয়ঙ্কর হাসি। নাদিয়া তখন আমাকে বলল, তুমি জানো আমি কে? আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। বললাম, তুমি কে? নাদিয়া বলল, আমি পেতনি। আমি এই রাস্তায় বহু বছর ধরে আছি, যে আমাকে সাহায্য করতে আসে তাকে আমি আমার সাথে নিয়ে যাই। করিম চিৎকার করে উঠল। আমি দ্রুত গাড়ির ব্রেক কষলাম, ট্রাক থেমে গেল। নাদিয়া হাসতে হাসতে বলল, তুমি কোথায় যাবে? তুমি এখন আমার। আমি দরজা খুলে বাইরে লাফ দিয়ে পড়লাম। করিমও অন্য দিক থেকে লাফ দিল। আমরা দুজন দৌড়াতে শুরু করলাম, কিন্তু পিছনে তাকিয়ে দেখি নাদিয়া ট্রাক থেকে নেমে আমাদের দিকে আসছে। কিন্তু সে হাঁটছে না, ভাসছে। মাটি থেকে প্রায় 2 ফুট উপরে ভাসতে ভাসতে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা আরো জোরে দৌড়াতে শুরু করলাম, কিন্তু সে আমাদের কাছে এসেই যাচ্ছে। হঠাৎ করে আমি দেখলাম সামনে একটা মসজিদ। আমি করিমকে বললাম, ওই মসজিদে যাই, চল তাড়াতাড়ি। আমরা দৌড়ে মসজিদের ভিতর ঢুকলাম। নাদিয়া মসজিদের সামনে এসে থেমে গেল। সে ভিতরে ঢুকতে পারছে না। সে চিৎকার করে বলল, তোমরা বাইরে আসো।
আমি তোমাদেরকে নিয়ে যাব, তোমাদেরকে আমার অনেক ভালো লেগেছে। আমরা মসজিদের ভিতর কাঁপতে কাঁপতে বসে রইলাম। কিছুক্ষণ পর নাদিয়ার শব্দ বন্ধ হয়ে গেল। আমরা বাইরে তাকালাম, সে আর তখন সেখানে নেই। হঠাৎ করে কুয়াশা ফেটে গেছে, সব স্বাভাবিক হয়ে গেছে। করিম আমাকে বলল, ভাই আমি তো আগেই বলছিলাম মেয়েটা ঠিক সুবিধার না, কিন্তু আপনি শুনলেন না। আমি বললাম, আমি কি করে জানতাম সে যে একটা পেতনি? আমার তো মনে হচ্ছিল সে সাহায্য চাচ্ছে, আমাদের সাহায্য করা উচিত, এই ভেবেই তো আমি তাকে আমাদের ট্রাকের মধ্যে উঠাইছিলাম। তো যাই হোক বন্ধুরা, সেই রাত্রে আমরা সকাল পর্যন্তই মসজিদেই কাটালাম। সকালবেলা যখন আলো ফুটলো তখন আমরা বাইরে এলাম। আমাদের ট্রাক ঠিক সেখানেই রেখে এসেছিলাম যেখানে দাঁড়িয়ে আছে। আমরা গাড়িতে উঠলাম। আমি তো ভেবেছিলাম গাড়ি হয়তো বা কেউ নিয়ে চলে গিয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমরা জায়গা মতোই আমাদের ট্রাকটা খুঁজে পাই। গাড়ির সিটে একটা সাদা কাপড়ের টুকরো পড়ে আছে, যেটা নাদিয়ার শাড়ির মতো দেখতে। আমি দ্রুত সেখান থেকে চলে এলাম। কিন্তু সেদিনের পর থেকে আমি রাত্রেবেলা কখনোই কাউকে সাহায্য করার জন্য আর টাক থামাই না। ওই ঘটনার পর প্রায় 1 সপ্তাহ কেটে গেল। আমি ট্রাক চালানো বন্ধ করিনি, এখনো ট্রাক চালিয়ে যাচ্ছি, কিন্তু এবার আমি রাত্রেবেলা খুব সাবধানে চলি। কাউকে রাস্তায় দেখলেই থামি না। একদিন আমি বাসায় ছিলাম, রাত্রে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। আমি উঠে বসলাম, রুমের চারদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু আবার সেই ডাক, এবার একদম স্পষ্ট, রাকিব, এই রাকিব। আমি ভয় পেয়ে গেলাম, কে আমাকে ডাকছে? আমি লাইট জ্বালালাম, কিন্তু রুমে কেউ নেই। তাহলে কে ডাকলো? তখন আমি জানালার দিকে তাকালাম, আর যা দেখতে পেলাম বন্ধুরা, আমার হার্টবিট একদম বেড়ে গেল। জানালার বাইরে নাদিয়া দাঁড়িয়ে আছে, সেই একই সাদা শাড়ি পরা। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চিৎকার করে উঠলাম। আমার মা দৌড়ে এলেন, বললেন, কি হয়েছে রাকিব, কেন চিৎকার করছিস? আমি জানালার দিকে তাকালাম, কিন্তু তখন আর নাদিয়াকে দেখতে পেলাম না। কিছুই নেই, একদম ফাঁকা। মা বললেন, তুই কি স্বপ্ন দেখছিস নাকি? ঘুমা। আমি কিছু বললাম না, কিন্তু আমি জানি আমি স্বপ্ন দেখিনি। আমি তো সত্যি সত্যি জানালার ফাঁক দিয়ে নাদিয়াকেই দেখেছি, এটা তো সত্য। কিন্তু মাকে আমি সব ঘটনা খুলে বললাম না, মা হয়তো শোনার পর ঘাবড়ে যাবে, তাই রাত্রেবেলা কিছু বলতে চাইনি। পরের দিন থেকে প্রতি রাতে আমি নাদিয়াকে দেখতে শুরু করলাম, কখনো জানালায়, কখনো রুমের কোণায়, কখনো আমার বিছানার পাশে। সে শুধু দাঁড়িয়ে থাকে আর আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। আমি ভয়ে পাগল হয়ে যাচ্ছিলাম, ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না। আমার মা বাবা খুবই চিন্তিত হয়ে গেলেন। তারা আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলেন, কিন্তু ডাক্তার বললেন আমার কোনো সমস্যাই নেই, শুধু একটু মানসিক চাপে আছি, রেস্ট নিতে বললেন। কিন্তু বন্ধুরা, আমি জানি সমস্যা কোথায়। নাদিয়া আমাকে ছেড়ে যাচ্ছে না, সে আমার পিছু নিয়েছে। আমি করিমকে ফোন করে সব বললাম। করিম বলল, ভাই আপনাকে একটা হুজুরের কাছে যেতে হবে, আমি একজন হুজুরকে চিনি, তিনি এই সব ব্যাপার খুবই এক্সপার্ট, চলেন আমি আপনাকে নিয়ে যাই। আমি রাজি হলাম। পরের দিন করিম আমাকে নিয়ে একটা হুজুরের কাছে গেলেন। হুজুর আমার কথা সবই শুনলেন, তারপর বললেন, তুমি একটা পেতনিকে সাহায্য করতে গিয়েছিলে, সে এখন তোমাকে তার কাছে নিয়ে যেতে চায়, তুমি যদি সাবধান না হও তাহলে সে তোমাকে নিয়েই চলে যাবে। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম, বললাম, হুজুর আমি কি করব? আমি তো বুঝতে পারিনি সে যে পেতনি, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। হুজুর বললেন, তুমি ভালো কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছো, কিন্তু চিন্তা করো না বাবা, আমি তোমাকে একটা তাবিজ দেব, এটা তুমি সবসময় গলায় রাখবে, এতে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হুজুর আমাকে একটা তাবিজ দিলেন, বললেন এটা যেন আমি কখনো না খুলি, সবসময় যেন আমার গলাতেই ঝুলিয়ে রাখি। আমি তাবিজটা গলায় পরলাম। সেদিন রাতে আমি বাসায় ফিরলাম। রাত্রে ঘুমানোর সময় আবার নাদিয়া এলো, কিন্তু এবার সে আমার কাছে আসতে পারলো না, সে দূরে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখে মুখে প্রচুর রাগ। আমি কেন তাবিজ পড়েছি। সে আমার কাছে আসার জন্য চেষ্টা করলো, কিন্তু সে আমার কাছে আসতে পারলো না। আমি একটু স্বস্তি পেলাম, ভাবলাম এবার হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিন আরো অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমার বাসার জিনিসপত্র নিজে নিজে নড়তে শুরু করলো। রাতে অদ্ভুত শব্দ হতে লাগলো, দরজা নিজে নিজে খুলে যেত, বন্ধ হয়ে যেত। আমার বাবা মা ভয় পেয়ে গেলেন, তারা বুঝতে পারলেন কিছু একটা ঘটে যাচ্ছে আমাদের সাথে। আমি তাদের সব খুলে বললাম যে আমি একটা পেতনিকে সাহায্য করেছিলাম, এখন সে আমার পিছু নিয়েছে। আমার বাবা রেগে গেলেন, বললেন, তুই এত বড় একটা ভুল কিভাবে করলি? রাত্রে অচেনা কাউকে গাড়িতে তোলা যায়? এটা কোনো মানুষ কাজ করতে পারে?
তোকে আমি বারবার বলেছি রাত্রেবেলায় যেই তোর গাড়ি থামাতে চাক না কেন কখনোই গাড়ি থামাবি না। এখন বুঝতে পারলি আমি কেন তোকে বারবার এই কথাটা বলতাম? মা কাঁদতে শুরু করলেন, বললেন এখন কি হবে? আমার ছেলেকে তো সে নিয়ে চলে যাবে। আমি বললাম মা তুমি চিন্তা করো না, হুজুর আমাকে তাবিজ দিয়েছে, এতে আমার কিছু হবে না। কিন্তু আমার মনেও ভয় ছিল, নাদিয়া যদি সত্যি সত্যি আমাকে নিয়ে যায়। সেই রাতে আমি ঘুমাইনি, জেগে জেগে বসে রইলাম। রাত 2টার দিকে হঠাৎ করে রুমের লাইট নেভে গেল, চারিদিকে অন্ধকার। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। তারপর আমি শুনতে পেলাম পায়ের শব্দ, কেউ যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি তাবিজটা শক্ত করে ধরলাম। তারপর আমি দেখলাম নাদিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার রূপ আরো ভয়ঙ্কর। আর চুলগুলো এলোমেলো, চোখ থেকে রক্ত পড়ছে, মুখ থেকে একটা ভয়ঙ্কর হাসি বের হচ্ছে। সে আমাকে বলল, তুমি ভাবছো তাবিজ দিয়ে আমার থেকে বাঁচতে পারবে? তুমি ভুল ভাবছো। তুমি আমাকে সাহায্য করেছিলে, এখন তুমি শুধু আমার। আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বললাম, আমি তোমার সাথে কোথাও যাব না, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। নাদিয়া হাসলো, বলল, তুমি আমাকে দূরে রাখতে পারবে না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে আমার করে নিতে চাই। আমি অবাক হয়ে গেলাম, সে আমাকে ভালোবাসে? একটা পেতনি আমাকে ভালোবাসে? এটা কিভাবে সম্ভব? আমি বললাম, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেন? নাদিয়া বলল, তুমি আমাকে সাহায্য করতে চেয়েছিলে, তুমি আমার জন্য তোমার জীবন ঝুঁকিতে ফেলেছিলে। কেউ কখনো আমার জন্য এরকম করেনি। আমি তোমাকে দেখে ভালোবেসে ফেলেছি, আমি চাই তুমি আমার হও চিরকালের জন্য। আমি বললাম, কিন্তু তুমি তো পেতনি, আমি মানুষ, আমাদের মধ্যে ভালোবাসা হতে পারে না। নাদিয়া বলল, কেন হতে পারে না? ভালোবাসা তো কোনো সীমা মানে না, ভালোবাসার মধ্যে কোনো ভেদাভেদ নাই। তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে আমার জগতে নিয়ে যাব, সেখানে আমরা চিরকাল একসাথে থাকবো। আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আমি তোমার সাথে কোথাও যাব না, আমার এখানে বাবা মা আছে, আমি তাদের সাথেই থাকতে চাই। নাদিয়া রাগে চোখ লাল করে ফেললো, বলল, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? তুমি জানো না আমি কি করতে পারি? হঠাৎ করে রুমের সব জিনিসপত্র নড়তে শুরু করলো, আলমারির টেবিল চেয়ার সব। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আমার বাবা মা দৌড়ে এলেন, কিন্তু তারা নাদিয়াকে দেখতে পাচ্ছে না, তারা শুধু রুমের জিনিসপত্র নড়তে দেখছিলেন। বাবা বললেন, রাকিব তুই ঠিক আছিস বাবা? আমি বললাম, বাবা সে এখানেই আছে, সে আমাকে নিয়ে যেতে চায়। নাদিয়া হঠাৎ করে আমার মাকে দেখালো তার ভয়ঙ্কর রূপ। মা ভয়ে চিৎকার করে পড়ে গেলেন। বাবা তখন মাকে ধরলেন। আমি নাদিয়ার দিকে তাকালাম, বললাম, তুমি আমার পরিবারকে কষ্ট দিও না, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমার পরিবারকে শান্তিতে থাকতে দাও। নাদিয়া একটু থেমে গেল, তারপর বলল, ঠিক আছে, আমি তোমার পরিবারকে কষ্ট দিব না, কিন্তু তুমি আমার কথা শুনবে তো? তুমি যদি আমার সাথে একটা চুক্তি করো তাহলে আমি আর তোমার পরিবারকে কষ্ট দিব না। আমি বললাম, কি চুক্তি? নাদিয়া বলল, তুমি প্রতি পূর্ণিমা রাত্রে আমার সাথে দেখা করবে, আমরা একসাথে সময় কাটাবো। যদি তুমি এটা করো তাহলে আমি তোমার পরিবারকে আর কখনোই জ্বালাতন করব না, কিন্তু যদি তুমি না আসো তাহলে আমি তোমার পরিবারকে একদম শেষ করে দেব, একদম শেষ। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি কি করব এখন? যদি রাজি না হই তাহলে সে আমার পরিবারকে মেরে ফেলবে, আর যদি রাজি হই তাহলে প্রত্যেক মাসে আমাকে তার সাথে দেখা করতে হবে। আমার খুবই ভয় হচ্ছে, আবার আমার কোনো উপায়ও নেই। আমি বললাম, ঠিক আছে, আমি রাজি। বন্ধুরা, তখন আমার মাথায় কোনো কাজ করতেছিল না। আমার তখন একটাই জিনিস মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আজকে রাতে অন্তত বাঁচতে হবে। আমি তখন তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু তুমি আমার পরিবারকে কখনোই কষ্ট দিতে পারবে না। নাদিয়া খুশিতে হাসলো, বলল, ঠিক আছে, আমি তোমার কথা রাখবো, কিন্তু পূর্ণিমার রাতে তুমি সেই কুয়াশার জায়গায় আসবে, আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। এই বলে সে অদৃশ্য হয়ে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বাবা মা আমাকে জড়িয়ে ধরলো। মা কাঁদতে কাঁদতে বলল, তুই কি করলি রাকিব? তুই এটা কি করলি? একটা পেতনির সাথে কেন এ চুক্তি করলি? আমি বললাম, মা আমার আর কোনো উপায় ছিল না, সে তোমাদের মেরে ফেলতো আজকেই, আমি যদি তার কথায় রাজি না হতাম। বাবা বললেন, এখন কি হবে? তুই প্রতি মাসে ওর সাথে দেখা করবি? আমি বললাম, করতেই হবে বাবা, এছাড়া তো আমার হাতে কোনো উপায় নেই, ভুল তো আমি করে ফেলছি, কি আর করব বলো, আমার তো আর কোনো অপশন নাই, তোমাদেরকে ভালো রাখার জন্য এতটুকু রিস্ক আমার নিতেই হবে। পরের পূর্ণিমা রাত এলো, আমি সেই কুয়াশার জায়গায় গেলাম। নাদিয়া সেখানে অপেক্ষা করছিল। সে আমাকে থেকে খুশি হলো, বলল, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। আমরা সেই রাতে অনেকক্ষণ কথা বললাম। নাদিয়া আমাকে তার জীবনের গল্প বলল। সে আরও আমাকে বলল, সে চায় কেউ একজন তাকে ভালোবাসুক, কেউ যদি তাকে ভালোবাসে তাহলে সে ভালো হয়ে যাবে। তার এই কথা শোনার পর আমি তাকে বললাম,
আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে কি তুমি সত্যি সত্যি ভালো হয়ে যাবে? নাদিয়া তখন বলল, হ্যাঁ, আমি শুধু একজনের ভালোবাসা চাই। কেউ যদি আমাকে ভালোবাসে, কোনো মানুষ যদি আমাকে ভালোবেসে বিয়ে করে, আমি সত্যি ভালো হয়ে যাব, আর কখনোই কোনো মানুষকে জ্বালাতন করব না। আমি অবাক হয়ে গেলাম, বললাম, বিয়ে? কিন্তু তুমি তো পেতনি, আমি তো মানুষ, আমরা বিয়ে করবো কিভাবে? নাদিয়া বলল, আমি একটা উপায় জানি, যদি তুমি রাজি হও তাহলে আমি তোমাকে বলবো। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি কি একটা পেতনিকে বিয়ে করব? এটা তো পাগলামি। কিন্তু যদি না করি তাহলে তো সে আমার পরিবারকে একদম মেরে ফেলবে। আমার কোনো উপায়ও নেই। আমি বললাম, আমাকে একটু সময় দাও, আমি ভেবে দেখি। নাদিয়া বলল, ঠিক আছে, কিন্তু বেশি সময় নিও না, আমি অপেক্ষা করতে পারবো না। সেই রাতের পর আমি বাসায় ফিরে এলাম। আমি খুবই বিভ্রান্ত ছিলাম, আমি কি করব। আমি করিমকে ডেকে সবকিছুই বললাম। করিম বলল, ভাই, আপনি পাগল হয়ে গেছেন, আপনি একটা পেতনিকে বিয়ে করবেন? এটা তো আত্মহত্যার শামিল। আমি বললাম, কিন্তু আমার তো আর কিছু করার নাই রে ভাই, আমি আর কি করব? সে আমার পরিবারকে মেরে ফেলবে আমি যদি তার কথা না শুনি। করিম বলল, তাহলে আবার হুজুরের কাছে চলেন যাই, দেখি হুজুর কি বলে, তিনি হয়তো কোনো একটা উপায় বলে দিতে পারবেন। আমরা আবার হুজুরের কাছে গেলাম। হুজুর সাহেব আমার কথা শুনে বললেন, তুমি খুব বিপদে পড়েছো, এই পেতনি তোমাকে ছাড়তেই চাইবে না, এই পেতনি তোমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু তুমি যদি তাকে বিয়ে করো তাহলে তুমি নিজেও পেতনি হয়ে যাবে, তুমি আর মানুষ হতে পারবে না। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। বললাম, তাহলে আমি কি করব হুজুর? হুজুর বললেন, তোমাকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে হবে। তুমি তাকে বোঝাও যে তুমি তাকে ভালোবাসতে পারবে না, তাকে ছেড়ে দিতে বলো। আমি বললাম, কিন্তু সে তো রাজি হবে না, সে আমার পরিবারকে মেরে ফেলবে। হুজুর তখন বললেন, তাহলে তুমি তার সাথে একটা চালাকি করো, তুমি তাকে বলো যে তুমি তার কথাই রাজি, তুমি তাকে বিয়ে করবা। এই কথা বলে তাকে নিয়ে আমার কাছে আসবা, বলবা আমার এক পরিচিত হুজুর আছে, সে তোমাকে বিয়ে পড়াই দেবে আমার সাথে, তারপর যা করার আমি তখন করব। তো বন্ধুরা, হুজুরের সাথে কথাবার্তা শেষ করে আমি আবারও আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আসার পর আমার বাবা মা জিজ্ঞাসা করলেন, হুজুর কি বলেছে? আমি বললাম, হুজুর এই কথাগুলো বলেছে। তারা সেটা শোনার পর আমার বাবা আমাকে বলল, সাবধানে যাই করিস সাবধানে করিস, হিতে যেন বিপরীত না হয়। আমি বললাম, বাবা তুমি টেনশন করিও না, হুজুর যেহেতু আমাকে আশ্বস্ত করছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তারপর বন্ধুরা, সেই রাত্রে আমি হালকা খাওয়া দাওয়া করে আমি আমার বিছানায় চলে আসি রাতে ঘুমাবো বলে। আমি প্রচণ্ড ক্লান্ত, সারাদিন এত টেনশন করেছি যে আমার খুবই ঘুম পাচ্ছে। জানালা খোলা রেখে আমি আগে ঘুমাতাম, এখন ঘুমানোর সাহস করে না। এছাড়াও আমার বাবা মা বলেছে আমি যেন জানালা খোলা রেখে না ঘুমাই। আমারও ভয় করতেছিল, কাজেই জানালা দুটো বন্ধ করে দিয়ে শুয়ে পড়ি। আর চিন্তা করতে থাকি, আমি কিভাবে সেই পরীটাকে এই কথাগুলো বলবো। আমি কিভাবে বলবো আমি তোমাকে বিয়ে করব, চলো আমার সাথে হুজুরের কাছে, হুজুর আমাদের বিয়ে পড়াবে। সেই চিন্তা করতে থাকি। আর মনে মনে অনেক ভয় হচ্ছিল, সেই পরীটা যদি জানতে পারে তাহলে আমার পরবর্তীতে কোনো ক্ষতি করবে না তো। এই সকল দুশ্চিন্তা মাথার মধ্যে আসতেছিল। তখন আনুমানিক রাত 10:30। হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার জানালার ফাঁক দিয়ে একটা জোনাকি পোকা আলো জ্বলতেছে নিভতেছে, এরকম অবস্থায় সে আমার রুমের মধ্যে প্রবেশ করলো। তারপর আমি দেখলাম সে আমার রুমের চারপাশে ঘোরাঘুরি শুরু করলো। দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আমার ভালোই লাগতেছিল। হঠাৎ করে সে জোনাকি পোকাটার আলো বৃদ্ধি পেতে শুরু করে। আমার কাছে জিনিসটা খটকা লাগতে লাগলো। আমি তখন চিন্তা করতে লাগলাম, কি ব্যাপার, জোনাকি পোকার আলো কেন বেড়ে যাচ্ছে? সাধারণত এরকম ভাবে তো আলো বৃদ্ধি পায় না, তাহলে এই জোনাকি পোকার আলোটা আস্তে আস্তে কেন বৃদ্ধি পাচ্ছে? শুরুতে ড্রিম লাইটের আলোর মতো অবস্থা হয়ে গেল, একটা সময় প্রকট আলো ধারণ করলো। আমি তখন লাফিয়ে উঠলাম বিছানা থেকে, চিৎকার দিলাম, কিন্তু অবাক করার বিষয়, আমার মুখ দিয়ে, আমার গলা দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছিল না। মনে হচ্ছিল আমি যেন বোবা হয়ে গিয়েছি। এত চিৎকার করলাম কিন্তু আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। আমি প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম সেই জোনাকি পোকা আলো বন্ধ করে দিল, রুম আবারও অন্ধকার হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সেই জোনাকি পোকা একটা মানুষের আকৃতির রূপ ধারণ করলো। সে আর কেউ নয় বন্ধুরা, সেই পরীটি। আমার তখন বুঝতে বাকি রইল না। তারপর সেই পরীটি আমার রুমের মধ্যে বৈদ্যুতিক লাইটটা জ্বালিয়ে আমার পাশে এসে বসলো। আমি ভয়ে কাঁপতেছিলাম আর আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম। দু হাত দিয়ে আমি আমার গলা ধরেছিলাম। আমি তখন ধারণা করে নিয়েছিলাম এটাই হয়তো বা আমার শেষ রাত হতে চলেছে, আর আমি যদি কখনো বেঁচেও যাই তাহলে আমি আমার কণ্ঠ কখনোই ফিরে পাবো না। এটা হয়তো সেই পরীটি আমাকে শাস্তি দিচ্ছে এবং আমাকে শাস্তি দেওয়ার জন্য সে আবারও আমার কাছে ফিরে এসেছে।
কিন্তু সে অবাক করে আমার বিছানার সামনে বসে আমাকে বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি কি তোমার কোনো ক্ষতি করার জন্য এসেছি? আমি না তোমাকে ভালোবাসি। এই কথা শোনার পর আমি কিছুটা আশ্বস্ত হলাম, কিন্তু আমি কোনো কথা বলতে পারতেছিলাম না। কিছুক্ষণ পর সে আমাকে বলল, আমি জানি তোমার গলার সমস্যা হয়েছে, তাই না? তুমি কোনো কথা বলতে পারতেছ না, এটা তো তোমারই দোষ। আমি তোমার রুমে প্রবেশ করার পর তুমি কেন এত জোরে চিৎকার করলা? তোমার বাবা মা তো জেনে যাবে, তাহলে তো আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে। এই জন্যই তোমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হয়নি। তবে তুমি যদি আমাকে কথা দাও তুমি আর চিৎকার করবে না, আমার সাথে ভালোভাবে কথা বলবা, তাহলে আবারও তোমার গলা আগের মতো আমি করে দিব। বন্ধুরা, তখন আমার কাছে বুদ্ধিমানের কাজ হলো কি, যে তার কথা মতো এই রাতটা পার করা। কেননা এই রাত্রে আমি এখন অসহায়ের মতো তার সামনে একা আছি, আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি তখন মাথা নাড়িয়ে তাকে বোঝালাম, হ্যাঁ তুমি যা বলবো আমি তাই করব, আমার কণ্ঠটা ফিরিয়ে দাও। তারপর সে আমার গলা স্পর্শ করলো। বন্ধুরা, তার নরম কোমল হাত যখন আমার গলার উপর স্পর্শ করলো, আমার এত পরিমাণ ভালো লাগতেছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার কাছে অন্যরকম এক ধরনের ফিলিংস সৃষ্টি হলো। আমার গলায় হাত দেওয়ার পর আমি কিছুটা কথা বলার চেষ্টা করলাম, তখন দেখলাম আমার মুখ দিয়ে সাউন্ড বের হচ্ছে। তারপর সেই পরীটি আমাকে বলল, তুমি কোনো কথা বলবা না, আমি তোমাকে একটা কথা বলবো আগে। তুমি কেন সেই হুজুরের কাছে গিয়েছো বলো? সেই হুজুর যে তোমাকে বলেছে আমাকে তার কাছে নিয়ে যাইতে, তারপর সে আমাকে বোতলবন্দি করবে এবং আমাকে মাটির নিচে পুঁতে ফেলবে, মেরেও ফেলতে পারে। আমি তো সবই জানি। তুমি কেন আমাকে বন্দি করার জন্য সেই হুজুরের কাছে গিয়েছো বলো? আমি কোনো কথা বললাম না, আমি শুধুমাত্র নিচের দিকে তাকিয়েছিলাম। আমি ভাবলাম আবার কি বলবো, পরীটি যদি রেগে যায় তাহলে সে আমার ক্ষতি করতে পারে। তারপর সেই পরীটি বলল, আমি তো তোমাকে ভালোবাসি, এটাই কি আমার অপরাধ? আমি শুধু তোমার একটু ভালোবাসা পেতে চাই, আমি কি তোমার কোনো ক্ষতি করব? দেখো, আমি যদি তোমার কোনো ক্ষতি করতাম, আমি তো সেই দিনই ক্ষতি করতে পারতাম যেদিন ট্রাকের মধ্যে আমি তোমার পাশে বসেছিলাম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি দয়া করে আমাকে গ্রহণ করো, আমি তো তোমার কোনো ক্ষতি করব না। অনেক অনুরোধ করতেছিল। বন্ধুরা, তখন আমি চিন্তা করলাম আমি অনেক জটিল এক জায়গায় ফেসে গিয়েছি। এখান থেকে উদ্ধার পাওয়া যেন তেন কাজ নয়। তার সাথে যুদ্ধ করে আমি চলতে পারবো না, বাঁচতে পারবো না। এই পরীটি আমাদের সবার অনেক ক্ষতি করতে পারে, কাজেই এর সাথে মিলে চলাই বুদ্ধিমানের কাজ। আমি তখন সেই পরীটিকে বললাম, দেখো তুমি তো জিন জাতি, আমি তো মানুষ, আমাদের মাঝে এরকম সম্পর্ক হইতে পারে না। তারপরও তুমি যখন আশা করেছো আমার ভালোবাসা পাওয়ার, আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি যদি এই শর্তে আমার সাথে থাকতে চাও থাকতে পারো, আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবা, এতটুকুই, কিন্তু আমরা কখনো বিয়ে করব না। পরীটি তখন অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো। সে আমাকে বলল, আমি তোমার ভালোবাসায় চাই, আমি তোমার মন জয় করতে চাই। আমি চাই তুমি একটা সময় আমাকে বলবে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যে আমাকে ভালোবাসতে রাজি হয়েছো, এটাই আমার কাছে অনেক কিছু। তো বন্ধুরা, তারপর আমার ভয়টা কেটে গেল। আমি জানতাম সে তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে তো সে তো আমার কোনো ক্ষতি করবে না। তারপর আমি যখন স্বাভাবিক অবস্থা ফিরে আসলাম, আমি তার মুখের দিকে তাকালাম, দেখলাম তার চোখে মুখে শুধু ভালোবাসার স্পষ্ট ছাপ। সে আমাকে সত্যি অনেক ভালোবাসে, তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম। আর সে যে এত সুন্দরী, এত সুন্দরী আমি তো আগে কখনো লক্ষ্য করি নাই। হয়তো তাকে আমি ভয় পাইতাম, এই জন্য তার মুখের দিকে তাকানোর সাহস পাইতাম না, বা তাকালেও সে যে অনেক সুন্দর এই জিনিসটা আমি লক্ষ্য করি নাই। কিন্তু এখন দেখতে এত সুন্দর লাগতেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এরকম সুন্দরী কোনো মানুষ জাতি হতে পারে না। অপরূপ সৌন্দর্য তার ভিতর আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে, এবং তার হাত খুবই ফর্সা এবং এত কোমল। সে যখন আমার গলায় স্পর্শ করলো, সেই স্পর্শ আমি কখনোই বলতে পারবো না। আমিও কেন যেন তার দিকে নরম হতে শুরু করলাম। একটা সময় সে আমাকে বলল, আচ্ছা শোনো, তুমি আমার কোলের উপর মাথা রেখে ঘুমাও, আমি তোমার কপাল টিপে দেই। আমি জানি তুমি বেশ কয়েকদিন যাবত ঠিকমতো ঘুমাতে পারোনি, তোমার ভিতর অনেক ধকল গিয়েছে, কিন্তু কি করব বলো, আমি তো তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসা পাওয়ার জন্যই তোমাকে জ্বালাতন করতে আমি বাধ্য হয়েছি। তো বন্ধুরা, আমি তার কোলের উপর মাথা রাখতে চাচ্ছিলাম না, কিন্তু তার জোরাজুরিতে একটা সময় তার কোলের উপর মাথা রেখে আমি শুয়ে পড়ি। সে আমার মাথার উপর তার হাত রাখতে শুরু করলো, আমার চুল নাড়তে শুরু করলো। এ যেন এক অন্যরকম ফিলিংস, আমি যেন হারিয়ে যেতে শুরু করলাম। আমার কাছে মনে হচ্ছে এটা যেন আমার বাসর রাত, আমি বিয়ে করে যেন আমার ঘরে একটা বউ নিয়ে এসেছি। আমি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারতেছিলাম না। বিবাহিত লাইফের পরের যে ইচ্ছাগুলো থাকে সেগুলো করতে আমার ইচ্ছা জাগে,
কিন্তু আমি তো তার সাথে কোনো কিছু করব না, বিকজ আমি তো তাকে বিয়ে করব না। আমি শুধুমাত্র তার অনুরোধে ভালোবাসার অভিনয় করতেছি, কিন্তু জানি না এটা কতক্ষণ টিকে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আমি তার কোলের উপর মাথা রেখে শুয়েছিলাম, আর তার স্মেল আমার নাকে আসতেছিল। সে যেন এক অন্যরকম গন্ধ, যে গন্ধ এই পৃথিবীর বুকে কোথা থেকেও পাওয়া সম্ভব না। অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা স্মেল আমার নাকে আসতেছিল। এক রোমান্টিক পরিবেশ সৃষ্টি হলো আমার রুমে। আমি তাকে ভালোবাসবো কিনা জানি না, তবে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে আমি তাকে আরো কাছে পেতে চাই। তো যাই হোক, আমি নিজেকে কন্ট্রোল করে আমি তাকে বললাম, আচ্ছা তুমি চলে যাও, আমি এখন ঘুমাবো। সে আমাকে বলল, তুমি ঘুমাও, আমার কোলের উপরই ঘুমাও, আমি তোমাকে ঘুম পাড়িয়ে চলে যাব। আমি কেন যেন সাহস পাচ্ছিলাম না, এখনো আমার ভিতরে এক ধরনের ভয় কাজ করতেছিল। আমি ঘুমানোর পর সে যদি আমার কোনো ক্ষতি করে। তো যাই হোক বন্ধুরা, সে অনেক ধরনের গল্প আমার সাথে করতেছিল। আমিও আমার লাইফের সমস্ত হিস্ট্রি তাকে বলতেছিলাম। এরকম গল্প করতে 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 একটা সময় ফজরের আজানের যে এলার্মটা দেয়, সেই এলার্মটা দিতে শুরু করলো মুয়াজ্জিন। তখন সে আমাকে বলল, এই তুমি এখন থাকো, কিছুক্ষণ পর ফজরের আজান দিবে, আমি এখন চলে যাব। তারপর সে আবারও সেই জোনাকি পোকা মতো আকৃতির রূপ ধারণ করলো, আমার জানালার ফাঁক দিয়ে চলে গেল। আমি বন্ধুরা তখন শুয়ে পড়লাম। আমি এত পরিমাণ ক্লান্ত ছিলাম, আমার মাথায় আর কোনো চিন্তা আসলো না। আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলাম। সকাল আনুমানিক 10টা সাড়ে 10টার দিকে মা আমাকে ডাক দিল। দরজা খুলে দিলাম। আমি বললাম, কি হয়েছে, এত ডাকাডাকি করতেছো কেন? আমি চাইলাম আজকে 12টা পর্যন্ত ঘুমানোর জন্য, আমার মাথা ব্যথা করতেছিল। মা বলল, আর কত ঘুমাবি? মুয়াজ্জিম কালকে কি বলছিল মনে আছে? তুই যে বললি, তাহলে এটা কি করতে চাচ্ছিস? আমি বললাম, মা এত চিন্তা করো না, সমস্যার সমাধান হয়ে গেছে, আর যাওয়ার দরকার নাই। মা বলল, কিভাবে, কি হয়েছে? আমি বললাম, মা সেই পরীটি আজকে রাতে আমার কাছে আসছিল, সে জানালার ফাঁক দিয়ে আমার কাছে আসছিল। মা তখন অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি তখন বললাম, মা সে আমাকে বলল যে আমি তোমাকে অনেক ডিস্টার্ব করছি, আমি সরি, আর কখনো তোমাকে জ্বালাতন করব না, তুমি অনেক ভালো মানুষ, আমি চলে গেলাম। এই বলে সে চলে গিয়েছে, সে আর আসবে না। মা তখন আমাকে বলল, না এটা তার একটা চালাকি, তুই ওর কথা বিশ্বাস পাস না। আমি তখন বললাম, মা আমি তো বুঝি কোনটা চালাকি আর কোনটা চালাকি না, সে সত্যি সত্যি চলে গিয়েছে। মা বলল, গেলেই ভালো, তাহলে তো আলহামদুলিল্লাহ, তারপরে তুই সাবধানে থাকিস, হুজুরের সাথে আবার একটু দেখা করিস। আমি বললাম, মা তুমি চিন্তা করো না, আমি হুজুরের সাথে কথা বলে ফেলবো। তো যাই হোক বন্ধুরা, মার কাছে সবকিছু লুকিয়ে ফেললাম। আমি চাই না সেই পরীটির ব্যাপারে আর কারোর সাথে ডিসকাশন করতে, কেননা সেই পরীটিকে মনে মনে আমারও অনেক ভালো লাগতেছে। আমিও চাচ্ছি সে আমার পাশে পাশে থাকুক। আমি তো তাকে কখনো বিয়ে করব না, তো বিয়ের আগ পর্যন্ত সে আমার পাশে পাশে থাকলে সমস্যা নাই, তারপর কোনো একটা কথা বলে আমার লাইফ থেকে তাকে তাড়িয়ে দেবো, এই চিন্তা করেই আমি আগাচ্ছিলাম। তো বন্ধুরা, এরপর থেকে সেই পরীটির সাথে আমার রেগুলার যোগাযোগ হতে শুরু করে। সবসময় সে আমার পাশে আছে। আমি যখন একলা থাকি তখনই আমার কাছে আসে, এবং আমার কাছে একদম মানুষের মতো আকৃতি নিয়ে থাকে। কিন্তু আমার পাশে যদি কেউ থাকে তাহলে সে তাকে দেখতে পায় না। অর্থাৎ আমার মা যদি আমার পাশে থাকে, তারপরেও আমার মা সেই পরীটিকে দেখতে পায় না, কিন্তু আমি দেখতে পাই সে আমার কাছে বসে আছে, আমার হাত ধরে আছে, আমার মাথা নাড়তেছে, কিন্তু আমার মা কিছুতেই বুঝতে পারে না। আমি যখন পরীটির সাথে কথা বলি তখন আমার বাবা মা সেই জিনিসটা লক্ষ্য করে এবং বলে, কে রে তুই একা একা এত কথা বলিস কেন, কি হয়েছে? আমি বলি, কই না তো, আমি তো এমনি কথা বলতেছিলাম, এমনিতেই একটা কথা মনে হলো তো এই জন্য কথা বলতেছিলাম। তারপর আবার আমি সাবধানতার সাথে সেই পরীটির সাথে কথা বলি। তো যাই হোক, আমি পরীটিকে বলি, তুমি এত আমার কাছে আসিও না, আমি যখন বাড়িতে থাকি তখন এত ঘন ঘন আসার দরকার নাই। দেখলা তো, আমি যখন তোমার সাথে কথা বলি, তোমার কথা আমার বাবা মা শুনতে না পেলেও আমার কথা তো ঠিকই শোনে, তাই না? তো তোমার কথার প্রশ্নের উত্তর দিতে যায় আমি তো এখানে ফান্দে পড়ে যাব। আমি তো বলেছি তুমি তো আমার লাইফ থেকে চলে গিয়েছো, এখন আবার যদি এটা জানতে পারে আমার বাবা মা অনেক টেনশন করবে। সে আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, আমি যতক্ষণ তোমার পাশে থাকবো তোমাকে কোনো কোশ্চেন করবো না, আমি শুধু তোমাকে দেখবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে থাকো। তো বন্ধুরা, প্রতিদিন বিকেলবেলা আমি তাকে নিয়ে নদীর পাড়ে হাঁটতে যেতাম। আমি আগে থেকেই নদীর পাড়ে হাঁটতে পছন্দ করতাম। আমার বাড়ির পাশ দিয়ে একটা বিশাল নদী গিয়েছে, সংযুক্ত কারণে আমি নদীর নাম বলছি না। তো প্রত্যেকদিন বিকেলবেলা তার হাত ধরে আমি নদীর পাড় দিয়ে হাঁটতাম। তারপর সন্ধ্যার পর সেই নদীর পাড়ে বসে থাকতাম, জ্যোৎস্নার আলোতে তার সাথে প্রেম করতাম। এই প্রেমের অভিনয় করতে 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 কখন যে আমি তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছি সেটা আমি বলতে পারবো না। সেই পরীটার কথাই যেন সত্যি হয়ে যাচ্ছে। সেই পরীটি আমাকে বলছিল, তুমি শুধু আমাকে একবার ভালোবেসে দেখো না, তুমি আমাকে ফিরাইতে পারবে না, তুমি নিজেই আমাকে বলবে আমি তোমাকে ভালোবাসি। সেই কথাটা যেন বাস্তবে রূপ ধারণ করতেছে।
আমি তাকে যেন ভালোবেসে ফেলেছি, সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আমার লাইফের সমস্ত অংশ জুড়ে এখন শুধুমাত্র সে। তাকে এক পলক না দেখা পর্যন্ত আমার অন্তরের জ্বালা মেটে না। আমি বারবার উতলা হয়ে যাই। আমি চাই সে সবসময় আমার পাশেই থাকুক। একটা সময় আমি বিরক্ত হয়ে বলতাম, তুমি কেন আমার কাছে এত বারবার আসো? মাঝে মাঝে আসলেই তো পারো। আর এখন আমি তাকে সবসময় বলি আমার পাশে পাশে থাকতে। এখন সেই পরিটি আমাকে বলে, তুমি না আমাকে বলতা মাঝে মাঝে তোমার কাছে আসার জন্য, তাহলে এখন কেন সবসময় আমাকে তোমার পাশে থাকতে বলো? আমি তখন বলি, আমি না তোমাকে ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, আমাদের দুজনের চোখেই অসম্ভব রকমের ভালোবাসার গভীরতা। সে আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসে, আর আমিও তাকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসার শেষ কথায় আমি নিজেও জানি না। তাহলে কি একটা মানুষ আর একটা পরীর মাঝে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে? এটা কি সত্যি বাস্তবে রূপ ধারণ করবে? দীর্ঘদিন যাবৎ আমি ট্রাক চালাই না। সেই ঘটনার পর থেকে ট্রাক চালাই না বললেই চলে। দীর্ঘদিন ট্রাক না চালানোর কারণে আর্থিকভাবে অসচ্ছলতার সম্মুখীন হচ্ছিলাম। টাকা পয়সার অভাব দেখা দিচ্ছিল। কাজে আমি আবারও সিদ্ধান্ত নেই আবারও ট্রাক চালাবো। তো আমি করিমকে বললাম যে, করিম, আমি তো ট্রাক চালাতে যাব, তুই কি আমার সাথে যাবি কিনা? তো করিম আমাকে বলল, ভাই আমি যাব, সমস্যা নাই, যখন যান আমাকে নিয়ে যাবেন। তো এই কথাটা পরি জানতে পারে। তো পরি জানার পর সে আমার কাছে এসে বলে, তুমি নাকি করিমকে বলছো তাকে নিয়ে ট্রাক চালাইবা? আমি বললাম, হ্যাঁ, অনেকদিন হলো তো ট্রাক চালাই না, টাকা পয়সা তো শেষ হয়ে গেল, না হলে খাবো কি, ইনকাম তো করতে হবে। সে আমাকে বলে, না, তুমি করিমকে নিয়ে যাবা না। করিমের জায়গায় এখন থেকে আমি তোমার পাশে বসে থাকবো। তুমি ট্রাক চালাবা আর আমি তোমার পাশে বসে থাকবো। আমি বললাম, কি বলো? আমি তো মাঝে মাঝে করিমকে বলি ট্রাক চালা, আমি তারপর একটু ঘুমাই। তো তুমি যদি পাশে থাকো, আমি কখন ঘুমাবো? সবসময় তো আমারই ট্রাক চালাইতে হবে। সে আমাকে বলল, আরে তুমি এত টেনশন করতেছো কেন? দরকার হলে আমি নিজেও ট্রাক চালাবো। আমি বললাম, কি, তুমি ট্রাক চালাবা? তুমি কি ট্রাক চালাইতে পারো? সে আমাকে বলল, ট্রাক চালাইতে পারি না, তবে শিখতে কত সময়, আমার কাছে এগুলো কোনো ব্যাপার না। তারপর বন্ধুরা, একটা অজুহাতে আমি করিমকে মানা করে দেই। করিমও আমাকে বলে, ভাই আপনি এত বড় দুঃসাহসিকতা দেখান না, আপনার মনে নাই গতবার কি হয়েছিল? তখন তো আমরা দুজন ছিলাম। আপনি যদি একা একা ট্রাক চালান, আবারও সেই সমস্যা হতে পারে। আমি বললাম, বেশি বুঝিস না, তোর রাস্তা তুই দেখ, আমি আর তোর সাথে ট্রাক চালাবো না, একটা সমস্যা আছে। করিম বলল, ভাই দেখেন যেটা ভালো হয় করেন, তবে যদি কখনো মনে হয় তাহলে আমারে নক দিয়েন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর বন্ধুরা, আমি ট্রাক চালাতে শুরু করি, সেই পরিটি আমার পাশে বসে থাকে। মূলত আমিই ট্রাক চালাই, সেই পরিটি ট্রাক চালায় না। কিন্তু আমি বুঝতে পারি আমার ভিতরে এনার্জিটা আগের চেয়ে অনেক বেশি পরিমাণ। আমি নিজেই সবসময় ট্রাক চালালেও আমার ভিতরে ক্লান্তি অনুভব হয় না। আমি জানি না সেই পরিটি আমার সাথে কি করেছে। আমি তার সাথে প্রেম করি আর ট্রাক চালাই। সে আমার অনেক উপকার করে। সে আমাকে বলে দেয় কোন রাস্তা দিয়ে যেতে হবে। আমি যেহেতু ট্রাক চালাই, তাই মাঝে মাঝেই তো অপরিচিত রাস্তা দিয়ে আমাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হয়। আমি তো রাস্তাও চিনি না সেভাবে। করিম যখন ছিল তখন সেই রাস্তা ভালো চিনতো, সে আমাকে গাইড করত। কাজেই এই পরিটি করিমের দায়িত্ব নিয়েছে। কোন রাস্তা দিয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, কোন রাস্তায় এখন জ্যাম নাই, সে আমাকে বলে দেয়। বন্ধুরা, আপনাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্নই আসতেই পারে, সে তো একটা পরী, তাহলে সে চাইলেই তো আমাকে অনেক ধন সম্পদ দিতে পারে। হ্যাঁ, এটা সত্য। আমি যখন তাকে বলি আমি ট্রাক চালাবো, আমার তো টাকা নাই, টাকা শেষ হয়ে গিয়েছে, সে আমাকে বলে, তুমি কোনো টেনশন করিও না, সমস্ত টাকা পয়সা আমি তোমাকে দিব, তুমি আমার উপর ভরসা রাখো। তুমি যদি চাও আমি তোমাকে তোমার এলাকার মধ্যে সবচেয়ে ধনী বানিয়ে দেব, আমি তোমাকে অনেক অর্থ সম্পদ দিব। কিন্তু বন্ধুরা, সত্যি বলতে কি জানেন, সে যে আমাকে ধন সম্পত্তি দিবে এই জিনিসটার প্রতি আমার বিন্দুমাত্র লোভ নাই। সে কোন রাজ্য থেকে কিভাবে সেই টাকাটা দিবে সেটা আমি নেব, সেটা আমি হজম করব, এটা কি হালাল হবে আমার জন্য? মোটেও ঠিক হবে না। কাজে আমি তাকে বলি, না, আমি তোমার কোনো টাকা নিতে পারবো না, তোমার কোনো সম্পদ আমি নিতে পারবো না, আমি আমার নিজের অর্থ উপার্জন করে চলতে চাই। এই সকল কথা শোনার পর সে আমাকে বলে, তুমি অনেক সৎ, এই জন্য আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জানো, আমি জানি তোমার মতো আর কেউ হয় না, তুমি অত্যন্ত সৎ। তবে যখন আমরা বিয়ে করব তখন কিন্তু না করতে পারবো না। এই যে আবারও বিয়ের কথা সে তুললো, কিন্তু এবার আর সেই আগের মতো ফিলিংস আমার হচ্ছে না। আমিও মনে মনে চাচ্ছিলাম তাকে আরও কাছে পেতে। তো যাই হোক বন্ধুরা, এভাবে প্রত্যেক রাত্রে আমি ট্রাক চালাই আর সেই পরীটি আমার পাশের সিটে বসে থাকে, আমাকে গাইড করে। আমরা এভাবে ট্রাকের মধ্যে প্রেম করতে থাকি আর ট্রাক চালাতে শুরু করি। সুন্দরী পরী এবং আমার প্রেমের সম্পর্কর
পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে প্রেমের পর আমি কি তাকে বিয়ে করতে পেরেছিলাম? সমস্ত ঘটনা জানতে হলে অবশ্যই আপনাকে দ্বিতীয় পর্ব শুনতে হবে। আপনি যদি শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আমার ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন। তো বন্ধুরা, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।